আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর পল সায়েন্সের একটা ক্লাস করছি। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ দিতে হবে এবং এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিক্সই কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য। এই বিষয় রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন ভাগে ভাগ করে তাদের মতামত পোষণ করেছেন। প্রথমেই আমরা পক্ষে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন তাদের মতামত আলোচনা করব। দেখো, রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞান, মাস্টার অফ সায়েন্স। অপরদিকে হবস, লক এবং মোলক এরা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানী যে বাকলে, কোত এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করে নিয়েছেন। দেখো, এরা বিজ্ঞান বলেছেন এবং এরা বিজ্ঞান বলার পক্ষে তাদের মতামত পোষণ করেছেন। তারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন। বিজ্ঞান যেরকম তথ্য নির্ভর, একটা তথ্যের ভিত্তিতেই বিজ্ঞানের পরীক্ষা, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা যায়, রাষ্ট্রবিজ্ঞানেও ঠিক যদি সেরকম তথ্য পাওয়া যায় তাহলেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকেও পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে আসা যায়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছেন তারা তাদের নিজস্ব মতামত পোষণ করেছেন। দ্বিতীয়ত তারা বলছেন ধারাবাহিকতার প্রভাব। এখানে রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু বিজ্ঞানের মতন, বিজ্ঞানে যেরকম পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং বিভিন্ন স্টেপ দিয়ে সিদ্ধান্তে আসা যায়, ঠিক সেরকমভাবেও রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু সেরকম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সিদ্ধান্তে আসা যায়। 3 নম্বর দেখো, তথ্যের থেকে অনেক বেশি তত্ত্ব নির্ভর। তথ্য থেকে তত্ত্বের থিওরির ওপর অনেক বেশি নির্ভর। 4 নম্বর বলেছেন যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা অসম্ভব। এখানে বলছেন যে বিজ্ঞানকে যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছেন তারা বলছেন যে যে সমস্ত পদ্ধতি বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একই পদ্ধতি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবার দেখো যে রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে আমরা আর একটা দেখতে পাই যে সুসংহত জ্ঞানার্জন। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা সুসংহতভাবে জ্ঞান লাভ করি। 3 নম্বর হচ্ছে যে সাধারণ প্রতিষ্ঠা লাভ করা, সাধারণ নীতির প্রতিষ্ঠা লাভ করা। এটা বলতে হবে যে সাধারণভাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের যে সমস্ত দৃষ্টান্ত দিয়েছেন বা তাদের তথ্য আলোচনা করেছেন তাদের ভিত্তিতে তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ঠিক আছে, এবার বলছে তথ্য এবং তত্ত্বের ওপর। রাষ্ট্রবিজ্ঞানে তারা বলছেন যে তথ্য এবং তত্ত্ব, যেটা তথ্য হচ্ছে এবং তত্ত্বের ওপরও কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়। বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা। হঠাৎ করে রাষ্ট্রবিজ্ঞানের মনে করো হঠাৎ করে সূচনা বা ভূমিকা না থেকে কিন্তু কখনোই সিদ্ধান্তে আসা যায় না। এখানে এবার রাষ্ট্রবিজ্ঞানের বিপক্ষে যারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে যারা বিজ্ঞান বলছেন না তাদের মতে যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বলা যায় না। কেন? যে রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান না বলার কারণগুলো হলো, প্রথমত যে বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম সুসংহতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায় রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু সেটা যায় না। দ্বিতীয়ত তারা যুক্তি দিয়েছেন যে বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা গবেষণাগার থাকে, রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু সেটা থাকে না। এবং আমরা রাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাই বিজ্ঞানের ক্ষেত্রে যেটা একটা সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসা যায়, সেখানে রাষ্ট্রবিজ্ঞানে আসা যায় না। এবং তারপর যে ভবিষ্যৎ মানে অসম্ভব, বিজ্ঞানের ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয় সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে আমরা কি দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে এবং বিপক্ষে তাদের মতামত পোষণ করেছেন। এখানে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তোমরা এখন পড়বে পরবর্তীকালে দেখবে যে মেটল্যান্ড বলছেন যে আমি পরীক্ষাগারে যখন পরীক্ষার প্রশ্নপত্রের ওপর পলিটিক্যাল সায়েন্স কথাটি দেখি তখন আমার কষ্ট হয়। কেন? যে রাষ্ট্রবিজ্ঞান কথাটা বলার জন্য। ঠিক আছে, এবার রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে এবং বিপক্ষে রাষ্ট্রবিজ্ঞানীরা যা বলেছেন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।